এই গল্পটি এক 13 বছর বয়সী ছেলের, যে কৈশোরে পা রাখার আগেই একটা মেয়ের খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে গিয়েছিল পুলিশের কাছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন ধরে নিয়ে যায় থানায়, এবং যেখানে তাকে কঠোর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি শুধু এটুকুই বলতে পারি, এই পুরো ঘটনাটা দেখে আপনার মন কেঁদে উঠবে। শুধু সেই ছেলেটিই নয়, তার বাবা মা এবং পরিবারের সদস্যদেরও সম্মুখীন হতে হয়েছিল কঠিন একটা বাস্তবতার। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে সিরিজ স্টোরি চ্যানেলের আজকের এক্সপ্লেইনে। আজ আমি আপনাদের জন্য অ্যাডোলেসেন্স নামে এক অসাধারণ মিনি সিরিজের গল্প বলবো। এই সিরিজটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা অন্যের কষ্ট বুঝতে পারেন এবং অনুভব করতে পারেন। এই সিরিজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এক টেকে শ্যুট করা হয়েছিল, এবং বুঝতেই পারছেন যেখানে কোনো প্রকার ভুল হওয়ার কোনো চান্স ছিল না। তো চলুন এবার দেরি না করে গল্পটি শুরু করা যাক। প্রথমে আমাদের লোক নামে এক পুলিশ অফিসারকে দেখানো হয়, যে তার সহকর্মী মিশার সাথে সকাল 6টার ডিউটি শুরু করেছিল। সেদিন ডিউটিরত অবস্থায় একসময় হঠাৎ পুলিশ স্টেশন থেকে তার কাছে একটা ফোন আসে, যেখানে বলা হয় তারা যেন দ্রুত একটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছায়। নির্দেশ পেয়েই দেরি না করে দুজন অফিসার সেখানে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় ইতিমধ্যে আরও বেশ কিছু পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। যে বাড়িটাতে তারা উপস্থিত হয়েছিল এটা ছিল এডি মিলার নামে একজন লোকের বাড়ি। পুলিশ এডি মিলারের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। জোরপূর্বক বাড়িতে ঢোকা দেখে মিলার আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে, এবং সে বলতে থাকে, আরে আপনারা করছেন কি? নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হয়েছে। কিন্তু লোক তাকে শান্ত করে জানায় তাদের কাছে এই বাড়ি তল্লাশি করার জন্য ওয়ারেন্ট আছে। এরপর সে সরাসরি জিমি মিলারের ঘরে যায়। এই জেমি হচ্ছে এডির সন্তান, একমাত্র সন্তান। লোক জেমিকে দেখে তাকে বলে, জেমি মিলার, এখন সকাল 6:05 এবং তোমাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এখনই তোমার কিছু বলার নেই এই সম্পর্কে, কারণ তুমি যা কিছু বলবে সেটা আদালতেই বলবে। এ সময় লোক লক্ষ্য করে জেমির মুখটা একেবারে ভয়ে কুঁকড়ে গিয়েছে এবং তার প্যান্টও ভেজে গিয়েছে। এসব দেখে লোক বুঝতে পারে জেমি ভয় পেয়ে প্যান্টে হিসু করে দিয়েছে। তাই সে আবারও জেমিকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবাকে ডাকতে চাও? লোকের কথায় সম্মতি জানায় জেমি। এরপর এডিকে ডেকে আনা হয় এবং জেমি বাবার সহায়তায় তার পোশাকটা বদলে নেয়। এদিকে পুলিশ কর্মকর্তারা পুরো বাড়ি ততক্ষণে তল্লাশি করতে শুরু করে দিয়েছিল। বাড়িতে থাকা অগোছালো জামাকাপড় সহ বেশ কিছু জিনিস আলামত হিসেবে পুলিশ নিয়ে যায়। এরপর তারা মিলার পরিবারকে জানায় তাদের ছেলে জেমিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তারা চাইলে থানায় আসতে পারে এবং বাড়ির ক্ষতির জন্য অবশ্যই ক্ষতিপূরণ পাবে। কিন্তু মিলার পরিবার পুলিশের এই কথায় জোরালো প্রতিবাদ জানায় এবং চিৎকার করে বলতে থাকে তাদের ছেলে নির্দোষ। কিন্তু পুলিশ তাদের কথার কোনো উত্তর দেয় না। তারা জেমিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গাড়িতে ওঠার পরই জেমি জানালা দিয়ে তাকিয়ে কাঁদতে শুরু করে। এ সময় লোক জেমিকে বলে, বাবা ধৈর্য ধরো এবং চুপ থাকো, এখানে কিছু বলার দরকার নেই। তবে যখন আমরা থানায় পৌঁছব তখন যদি কেউ কিছু জিজ্ঞাসা করে শুধু বলবে তোমার একজন আইনজীবী দরকার। যতক্ষণ না তোমার আইনজীবী আসছে ততক্ষণ তুমি চুপ থাকবে। এর কিছুক্ষণ পর পুলিশ জেমিকে নিয়ে থানায় চলে আসে। তবে পুরো সময়টাতে জেমি প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। ভেতরে ঢুকেই লোক তাকে সার্জের কাছে নিয়ে যায় এবং তাকে বলে এই ছেলেটির নাম জেমি, এর বয়স 13 বছর এবং তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। লোকের কথা বলা শেষ হওয়ার পর সার্জ জেমিকে বলে, বাবা তুমি দোষী কিনা সেটা আমাদের দেখবার বিষয় নয়। আমি যা জিজ্ঞাসা করব তুমি শুধু এর সঠিক উত্তরটা দেবে। আচ্ছা, তুমি কি তোমার আইনি অধিকারের ব্যাপারটা জানো? যদি জেনে থাকো তবে তোমার প্রতিটা কথা খুব সুচিন্তিতভাবে তুমি বলবে, কারণ তোমার এই প্রত্যেকটা কথা আদালতে প্রমাণ হিসেবে আমরা ব্যবহার করব। এরপর সার্জ তার কাছে আরও জানতে চায় তোমার কি নিজের আইনজীবী আছে, নাকি আমরা তোমার জন্য একজন সরকারি আইনজীবীর ব্যবস্থা করব। জেমি উত্তর দেয়, আমি জানি না, আমার বাবার সাথে কথা বলুন। এরপর টুকিটাকি কথাবার্তার পর সার্জেন্ট জেমিকে আবার বলে, আমি তোমার জন্য 631 নম্বর ডিটেনশন মঞ্জুর করছি, যাতে পুলিশ কর্মকর্তারা তোমার বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করতে পারে। এ সময় তুমি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারবে, অথবা তোমার আইনজীবী তোমার পক্ষে কথা বলবে। কিছুক্ষণের মধ্যেই তোমাকে তোমার ছেলে নিয়ে যাওয়া হবে এবং তোমার সকালে নাস্তাও দেওয়া হবে। চিন্তা করো না, ভয় পেও না। জেমিকে নেয়ার কিছু সময় পর মিলার পরিবার থানায় এসে পৌঁছায়। জেমি তার বাবার কাছে যেতে চায় এ সময়, কিন্তু সার্জ তাকে নিষেধ করে। সে বলে তুমি নিয়ম মেনে চলো, যত দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে তত দ্রুত তোমার বাবা তোমার সাথে দেখা করতে পারবে। কিন্তু জেমি এটা শুনতে চায় না
সে কান্না করতেই থাকে। এদিকে লোক জেমির বাবা মার কাছে গিয়ে বলে, আপনারা যদি চান আপনাদের জন্য একজন সরকারি আইনজীবীর ব্যবস্থা করে দিতে পারি। তারা আমাদের হয়ে কাজ করবে না, বরং আপনাদের সন্তানের অধিকার সুরক্ষার জন্য কাজ করবে, এটা নিশ্চিত থাকতে পারেন। লোকের কথায় প্রথমে এডি কিছুটা সন্দেহ প্রকাশ করলেও পরে বাধ্য হয়ে রাজি হতে হয় তাকে। তো এরপর কি হবে, জেমিকে কেন গ্রেপ্তার করা হলো সেটা তো আমরা একটু পরেই দেখব। এখন প্রশ্ন হচ্ছে, জেমি কি নির্দোষ প্রমাণিত হতে পারবে, নাকি তার বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া যাবে? জানতে হলে পুরো এক্সপ্লেইনটি আপনাকে অবশ্যই দেখার অনুরোধ করছি। আর এটা আমি হাইলি রেকমেন্ড করছি আপনাকে, কারণ এই টিভি সিরিজের প্রতিটা পরতে একজন কিশোরের দোষী সাব্যস্ত হওয়া থেকে শুরু করে তার সাথে ঘটা মানসিক, শারীরিক সহ বিভিন্ন বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যেটা খুবই মারাত্মক টাইপের একটা অনুভূতি আপনার মধ্যে তৈরি করবে। এরপর লোক এডিকে জানায়, জেমি চায় আপনি তার সাপোর্টিং অ্যাডাল্ট হিসেবে থাকুন, অর্থাৎ জিজ্ঞাসাবাদ, রক্ত পরীক্ষা বা অন্যান্য কোনো পরীক্ষার সময় তার পাশে আপনি থাকতে পারবেন। এড পরিবারের সাথে কথা বলা শেষ করে মিশার সাথে দেখা করতে যায় লোক। লোক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো তার বাবার উপর আমাদের সন্দেহ করা উচিত? কারণ এরকম একটা ঘটনা আগে ঘটেছিল যেখানে এক বাবা তার ছেলেকে ভুল কাজ করতে বাধ্য করেছিল। এক্ষেত্রে কি সেটা ঘটতে পারে? লোকের কথা শুনে মিশা বলে, এই কেসে আমার তেমনটা মনে হচ্ছে না। এরপর লোক জানতে চায় ফরেন্সিক রিপোর্ট এসেছে কি, কারণ তারা পুরো বাড়িটা ভালোভাবে তল্লাশি করেছিল এবং সেগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছিল। তার কথায় মিশা উত্তর দেয়, আমি এখনই দেখে আসছি। এরপর লোক একটু হাঁটতে বের হয় বাইরে, এবং বাইরে বেরোই বাড়িতে ফোন করে তার ছেলের খোঁজ খবর নেয়, কারণ তার ছেলে মেসেজ করেছিল যে তার পেটে সমস্যা হচ্ছে। আসলে লোকের ছেলে এবং জেমি একই স্কুলে পড়তো। যাই হোক, এর পরের দৃশ্যে একজন নার্স জেমির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো গ্রেপ্তার হওয়ার মানেটা কি এবং তোমাকে তারা কেন গ্রেপ্তার করেছে? জেমি উত্তর দেয়, পুলিশের ধারণা আমি কোনো অপরাধ করেছি এবং সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। এরপর নার্স জিজ্ঞাসা করে, তোমার আইনজীবী দরকার কেন? জেমি উত্তর দেয়, যাতে আমি চাপে পড়ে ভুল কিছু বলে না ফেলি সেজন্য। আসলে নার্স এই প্রশ্নগুলোর মাধ্যমে জেমির মানসিক অবস্থা পরীক্ষা করছিল। তো কথাগুলো জিজ্ঞাসা করার পর নার্স চলে যাওয়ার পর তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে জেমির কিছু খেয়ে নেওয়া উচিত, না হলে তার শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু জেমি কাঁদতে কাঁদতে বলে, আমি কিচ্ছু করিনি বাবা, তুমি তো আমার উপরে বিশ্বাস করো, তাই না? এডি এবার তার ছেলের কথার জবাবে বলে, হ্যাঁ বাবা, আমি তোমার উপরে বিশ্বাস করি, নিজের থেকেও বিশ্বাস করি তোমাকে। তো এদিকে যখন বাপ ছেলের কথাবার্তা চলছে, অন্যদিকে নার্স সার্জের কাছে গিয়ে জানায় ছেলেটি খুব বুদ্ধিমান এবং তার কোনো ওষুধ চলছে না। এরপর সে সার্জকে তার রিপোর্টটা জমা দেয়। এর কিছুক্ষণ পর একজন আইনজীবী থানায় এসে পৌঁছায়। একজন পুলিশ কর্মকর্তা তাকে মিলার পরিবারের কাছে নিয়ে আসে। প্রথমেই আইনজীবী তাদের জানায়, আমাকে জেমির গ্রেপ্তারকারী অফিসারের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপর সে জানতে চায়, পুলিশ কি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? জেমির বাবা মা বলে, পুলিশ আমাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল এবং পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে। এসব শোনার পর আইনজীবী বলে, এ ধরনের কেসের ক্ষেত্রে সাধারণত এমনটা ঘটেই থাকে। যাই হোক, আমি এখন কেসের সংক্ষিপ্ত বিবরণ নিতে যাচ্ছি, আপনারা মেন টাইম নিজেদের খেয়াল রাখুন। এরপর সে জিজ্ঞাসাবাদ কক্ষে পৌঁছালে কিছুক্ষণের মধ্যেই সেখানে লোক এবং মিশা প্রবেশ করে। আইনজীবী তাদের কাছে জানতে চায় প্রথমে কত সময় আগে তারা জেমিকে গ্রেপ্তার করেছে, তার কোনো শারীরিক ক্ষতি করা হয়েছে কিনা, তাকে কি খেতে দেওয়া হয়েছে, তার অধিকার সম্পর্কে তাকে জানানো হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। লোকরা আইনজীবীর প্রশ্নের জবাবগুলো দেওয়ার পর সে ভিকটিমের বিষয়ে জানতে চায় তাদের কাছে। লোক উত্তরে বলে, ভিকটিমকে রান্নাঘরের ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে, আমি এর বেশি কিছু বলতে পারবো না। এরপর জেমির ছবি তোলা হয় এবং তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং তার সমস্ত আঙুলের ছাপও কালেক্ট করা হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের তোমার ফোনের পাসওয়ার্ড দরকার। কিন্তু আইনজীবী জানায় তাকে পাসওয়ার্ড দিতে বাধ্য করা যাবে না, তাই জেমি পাসওয়ার্ড দিতে অস্বীকার করে। তারপর তারা তার রক্তের নমুনা নেয় এবং তাকে পোশাক খুলতে বলা হয় যাতে তার শরীরে কোনো আঁচড় বা আঘাতের চিহ্ন আছে কিনা সেটা পরীক্ষা করা যায়। এইসব কথা শুনে এবার জেমির বাবা ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু আইনজীবী ব্যাখ্যা করেন এটা পুলিশের প্রোটোকলের অংশ। এরপর পুলিশের এক কর্মকর্তা জেমির কাপড় খুলে পরীক্ষা করে এবং তার পোশাকের আলামত হিসেবে নিয়ে যায় এবং তাকে নতুন পোশাকও দেওয়া হয়। পরীক্ষা শেষ হওয়ার পর আইনজীবী জেমিকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটা কক্ষে নিয়ে যায় এবং তাকে বলে, আমার এবং তোমার বাবার কাজ হলো তোমাকে প্রোটেক্ট করা। পুলিশ তোমাকে সন্দেহভাজন হিসেবে দেখছে, তাই যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তবে তুমি শুধু নো কমেন্ট বলবে।
এরপর আইনজীবী বলে, আমি দেখে আসি তারা তোমার সাক্ষাৎকারের জন্য কি প্রস্তুতি নিচ্ছে। এ সময় এডি আইনজীবীর পিছু নেয় এবং তার কাছে জানতে চায়, আমি জানি না আমি কি বলবো, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আইনজীবী তার কথায় তাকে আশ্বস্ত করে বলে, আপনি শুধু শান্ত থাকুন, বাকিটা আমি সামলে নেব। এরপর সে ফিরে গিয়ে তার ছেলের পাশে বসে এবং তাকে বলে, বাবা, কাল রাতে তুমি যাই করো না কেন, আমি শুধু সত্যটা জানতে চাই, তুমি কি মেয়েটাকে খুন করেছো? জেমি উত্তর দেয়, না। এই কথার প্রেক্ষিতে তার বাবা তাকে আশ্বস্ত করে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি। এরপর আইনজীবী সেখানে এসে পৌঁছায় এবং তাদের আবার স্মরণ করিয়ে দেয়, আমরা যা আলোচনা করেছি তা মাথায় রাখবে। এর কিছুক্ষণ পর শুরু হয় জেমির জিজ্ঞাসাবাদ। সবাই জিজ্ঞাসাবাদ কক্ষে প্রবেশ করে। লোক প্রথমে ঘোষণা করে, আমরা এই সাক্ষাৎকারটি অডিও এবং ভিডিও উভয় পদ্ধতিতেই রেকর্ড করছি। তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক নয়, তবে যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না দাও তাহলে তা তোমার কেসটাকে তোমার বিপক্ষে নিয়ে যেতে পারে, তাই বিষয়টা খেয়াল রেখো। এরপর লোক জেমিকে প্রথম প্রশ্ন করে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? জেমি উত্তর দেয়, নো কমেন্ট। এরপর লোক আবার জানতে চায়, তোমার শিক্ষকের কাছ থেকে নতুন স্কুলের রিপোর্ট সংগ্রহ করেছি, তুমি ভালো ছাত্র, কিন্তু সম্প্রতি তোমার আচরণ কিছুটা পরিবর্তন হয়েছে, কেন? জেমি উত্তর দেয়, আমি জানি না। এরপর লোক জেমির কাছে তার বন্ধুদের সম্পর্কে জানতে চায় এবং বলে, তাদের কোনো ক্ষতি করা হবে না, তুমি শুধু বলো আমাদের তাদের সম্পর্কে। কিন্তু জেমি এবার বলে, নো কমেন্ট। এরপর লোক কিছু মডেলের ছবির দিকে ইঙ্গিত করে এবং তার কাছে আবার জানতে চায়, এই ছবিগুলো কি তুমি চেনো? তুমি কি চাও তোমার কোনো গার্লফ্রেন্ড থাকুক যাকে দেখতে এই মডেলের মতো হবে? জেমি উত্তর দেয়, না, এরা সবাই আমার চেয়ে বড়। এরপর সে জেমিকে তার বন্ধুদের ছবি দেখায় এবং তাদের নাম জিজ্ঞাসা করে। এ সময় অনেক জোড়াজুড়ির পর জেমি একটা ছবির দিকে নির্দেশ করে বলে, এটা টমি এবং এটা রায়ান। এরপর লোক আবার তাকে জিজ্ঞাসা করে, তোমরা বিনোদনের জন্য কি করো? জেমি উত্তর দেয়, আমরা ঘুরতে যাই। লোক জিজ্ঞাসা করে, কাল রাতে কি তোমরা একসঙ্গে বাইরে গিয়েছিলে? জেমি আবারও উত্তর দেয়, নো কমেন্ট। এরপর লোক বলে, কাল রাতে ক্রাইম সিনে পুলিশ তোমার কাপড় খুঁজে পায়নি, কিন্তু তোমার জুতো পেয়েছে, এটা কি তোমার? জেমি উত্তর দেয়, মনে নেই। এবার লোকের পরিবর্তে মিশা জেমির কাছে জানতে চায়, তুমি কি কেটি নামে কোনো মেয়েকে চেনো? তোমরা কি একসঙ্গে ইংরেজি টিউশনি যেতে? জেমি উত্তর দেয়, হ্যাঁ। মিশা এরপর জিজ্ঞাসা করে, তোমরা কি বন্ধু ছিলে? জেমি এবার পাল্টা প্রশ্ন করে, কাল রাতে কি সেই মেয়েটাকেই খুন করা হয়েছে? লোক বলে, ঠিক তাই, হয়তো তুমি আগেই এটা জানতে, তাই এখন চালাকি করার চেষ্টা করছো। মিশা তার কাছে আবার জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কোনো বিশেষ কথা বা ঘটনা ঘটেছিল? জেমি এবার উত্তর দেয়, না। এরপর তারা আবার জিজ্ঞাসা করে, কাল রাত 8:30 দিকে তুমি কি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? জেমি এবার এটা অস্বীকার করে। এরপর তারা এদিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই বন্ধুরা, আমি আগেই বলেছি এটা বিশেষ একটা ধরনের সিরিজ। এখানে অনেক বেশি ডায়লগ থাকে, যে ডায়লগগুলোকে এক্সপ্লেইন পরিবর্তে ডিটেইলি ব্যাখ্যা করাটাই মনে হয় বেশি যুক্তিযুক্ত হবে, তাই আমি এই কনভারসেশনগুলো পুরো এক্সপ্লেইন করছি। তারপর তারা আবার জিজ্ঞাসা করে, কাল রাত 8:30 দিকে তুমি কি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? জেমি এবারও অস্বীকার করে। তারপর তারা এডির কাছে জানতে চায়, কাল রাতে আপনি কোথায় ছিলেন? এডি উত্তর দেয়, আমি আমার ডিউটিতে ছিলাম, সকালে বাড়ি ফেরার 10 মিনিট পর আপনারা চলে আসেন। এরপর লোক জেমিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে খুন করেছো? মানে ওই মেয়েটার কথা বলছে। জেমি এবার উত্তর দেয়, আমার মনে হয় তোমরা আমাকে ভুল বুঝছো। লোক বলে, ওকে 7 বার ছুরি মারা হয়েছে, গলায়, বুকে, হাতে, পায়ে এবং উরুতে। এটা শুনে জেমির আইনজীবী এবার একটু বিরক্ত হয়ে ওঠে এবং তারপরে সে পুলিশকে অনুরোধ করে, আমাদের 10 মিনিটের বিরতি দরকার, অনেক হয়েছে, আপনারা এই ছেলেটির উপরে অনেক বেশি মানসিক প্রেশার দিয়ে ফেলছেন। কিন্তু জেমির বাবা এবার বলে, আমার ছেলে বলেছে সে ওই মেয়েকে চেনেই না, তাই আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। এরপর লোক তাকে একটা সিসিটিভি ফুটেজের কিছু ছবি দেখায় এবং তারপর জিজ্ঞাসা করে, তুমি কেন ওর পেছনে ঘুরছিলে? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা ছিল? জেমি ফুটেজটা দেখে বলে, না, এটা আমি নই, অন্য কেউ। তারপর লোক ল্যাপটপ থেকে জেমিকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় জেমি কেটির সঙ্গে তর্ক করছে। কেটি মানে সেই মেয়েটা যাকে হত্যা করার অভিযোগ জেমিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ভিডিওটিতে দেখা যায় কেটি জেমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারপর জেমি তাকে মাটিতে ফেলে বারবার ছুরি দিয়ে আঘাত করে। ভয়ানক এই দৃশ্যটা দেখে এডি এবার হতবাক হয়ে যায় এবং জেমিও কান্নায় ভেঙে পড়ে। বিষয়টা কি হলো আমিও বুঝতে পারছি না। আসলে চলুন দেখা যাক সামনে
কি হয়। এই ফুটেজটা ছিল লোকের কাছে জেমির বিরুদ্ধে পাক্কা একটা প্রমাণ। তারপর লোক জানতে চায় তুমি খুন করার পর তোমার জামা কাপড় ছেড়ে ফেলে দিয়েছিলে, কিন্তু দামি জুতোগুলো তুমি ফেলোনি। ওই জুতোর উপর এখনো রক্তের দাগ লেগে আছে। সব কিছু স্পষ্ট জেমি, তুমি কেটিকে খুন করেছো। তুমি কি কেটির মায়ের কাছে তোমার এই অপরাধের জন্য ক্ষমা চাইতে চাও? পুলিশের এই কথায় জেমি এবার কোনো উত্তর দেয় না। এরপর লোক সকাল 7:10 জিজ্ঞাসাবাদ শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। তার পেছনে পেছনে মিশাও বাইরে চলে আসে এবং সেই সাথে জেমির আইনজীবীও। সবাই বেরিয়ে যাওয়ার পর ঘরে তখন শুধু বাবা ছেলে রয়ে গিয়েছিল। আচমকা এই ঘটনায় এডি হতভম্ব হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তার ছেলে এত বড় একটা অপরাধ কিভাবে করলো। কিন্তু নীরবতা ভেঙে জেমি এ সময় বলে ওঠে, ড্যাডি আমি এটা করিনি, ট্রাস্ট মি। কিন্তু এডি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি করনি ঠিক আছে, কিন্তু চোখের সামনে যেটা দেখলাম সেটা কি তোমাকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট নয়? এরপর এডি কান্নায় ভেঙে পড়ে। সে বলে, বাবা তুমি এটা কি করেছো? কাঁদতে কাঁদতে সে ছেলেকে জড়িয়ে ধরে। ওদিকে তারপর আমরা দেখতে পাই লোক তার ছেলেকে মেসেজ পাঠাচ্ছে। সেখানে সে তাকে লিখেছে, আমি এখন তোমার স্কুলের বাইরে আছি, হয়তো আমি তোমার ক্লাসেও আসতে পারি, কিন্তু তোমাকে বিরক্ত করব না। এ সময় এক শিক্ষিকা এসে বলে, আপনারা আমার সঙ্গে আসুন, আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, তারপর আমরা ক্লাসে যাব। আসলে লোক জেমিকে জিজ্ঞাসাবাদ শেষ করে তার স্কুলে এসে পৌঁছেছিল তার সম্পর্কে আরও তথ্য জানার জন্য। তো সেখানে সব আনুষ্ঠানিকতা শেষ করার পর কেটির বান্ধবী জেডের সঙ্গে প্রথম কথা হয় ওদের এবং তাকে অফিসে নিয়ে যায়। এরপর লোক তার কাছে জানতে চায়, আমি কেটির মামলার তদন্তকারী, এটা আমার কার্ড, সামনে আমার নম্বর লেখা এবং পেছনে কেস নম্বর লেখা আছে, তুমি চাইলে দেখতে পারো মামলার কতটা অগ্রগতি হয়েছে। লোকের কথায় জেড বলে ওঠে, এই ফালতু আনুষ্ঠানিকতা বাদ দাও, যা জানতে চাও সরাসরি জিজ্ঞাসা করো। মেয়েটার এই ঝাঁঝালো বক্তব্যে লোক কিছুটা থতমত খেয়ে যায়। তারপরে সে বলে, আমরা খুনিকে ধরে ফেলেছি, কিন্তু তুমি কি খুনের অস্ত্র সম্পর্কে কিছু জানো অথবা কেটি সম্পর্কে? জেড এবার অনেকটা রেগে গিয়ে অনেকটা অভদ্রভাবেই বলে ওঠে, তোমার ছেলে অ্যাডামও এই স্কুলে পড়ে, ওর কাছে জিজ্ঞাসা করছো না কেন এসব? জেডের এ ধরনের কথায় কিছুটা অবাক হলো লোক। তারপর তাকে বলে, এই কেসের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? তার কথার উত্তরে জেড বলে, শোনো, কেটি আমার খুব ভালো বন্ধু ছিল, ওকে ছুরি মারা হয়েছে, সে তো নিজেকে ছুরি মারতে পারে না, তাই না? তার এই কথার পর মিশা এবার তার কাছে জিজ্ঞাসা করে, কেটির সঙ্গে জেমির সম্পর্ক কি ছিল? জেড উত্তর দেয়, সে তো কেটির আশেপাশেও ঘুরতো না। আসলে বলো তো, এখন তোমরা কি চাইছো আমার কাছে? আমি কি আমার মৃত বন্ধুদের বদনাম করব? এই কথার পর সে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। তাই বাধ্য হয়ে লোক সেখান থেকে চলে যায়। এরপর তারা জেমির ক্লাসে আসে এবং সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমরা নিশ্চয়ই জানো গত রাতে স্কুলের একটা মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার অস্ত্র এখনো পাওয়া যায়নি। কারো যদি এ বিষয়ে কিছুটা জানা থাকে আমাদেরকে জানাও প্লিজ। কিন্তু দেখা যায় কেউই কোনো কথা বলতে পারে না। তাই তারা অনেকটা মনক্ষুণ্ণ হয়েই তারপর কেটির ক্লাসে যায়। লোকের ছেলে অ্যাডামও এই একই ক্লাসে পড়তো। কিন্তু ঠিক যখন লোক কিছু প্রশ্ন করতে যাচ্ছিল তখন অ্যাসেম্বলির ঘন্টা বাজে এবং তার প্রশ্নটা অসম্পূর্ণই রয়ে যায়। স্কুল থেকে বেরিয়ে লোক মিস্টার মালিকের সঙ্গে দেখা করেন এবং তার কাছে জানতে চান, আপনি জেমিকে পড়াতেন, সে কি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল? মালিক লোকের কথায় উত্তর দেয়, আমি তাকে হিস্ট্রি পড়াই, তার সম্পর্কে তেমন কিছুই আমি জানি না। তারপর মালিক অনেকটা দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। ঠিক এ সময় কেটির বান্ধবী জেড, একটু আগে লোক যাকে জেরা করছিল, সে রায়ান নামে একটা ছেলেকে ঘুষি মেরে বসে এবং তাকে বলে, তুমি এটা কি করলে? তুমি আমার বান্ধবীকে মেরে ফেললে, আমি তোমাকে বাঁচতে দেব না। এই দুজনের মধ্যে মারামারি করা দেখে শিক্ষকরা তাদের কাছে এসে দুজনকে থামায়। তখন এক ছাত্র রায়ানকে বিদ্রূপ করে বলে, তুমি একটা মেয়ের কাছে মার খেয়েছো, লজ্জা হয় না তোমার? এরপর সবাই রায়ানকে নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু এই বিষয়টাই লোকের মাথার ভেতরে একটা চিন্তার সূত্রপাত ঘটায়। তাই এর কিছুক্ষণ পর পুলিশ অফিসাররা রায়ানের সঙ্গে কথা বলতে যায়। লোক তাকে প্রথমেই জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? আমি কি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি? আচ্ছা, তুমি কি চাও কোনো আইনজীবী বা অভিভাবক তোমার সাথে থাকুক? রায়ান পুলিশের কথায় উত্তর দেয় না। তখন লোক জানতে চায়, তুমি কি আমাদের বলবে গত রাতে জেমির মেজাজ কেমন ছিল? রায়ান এবার উত্তর দেয়, প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল সে। তারপর লোক আবার জিজ্ঞাসা করে, তুমি কি হত্যার অস্ত্র সম্পর্কে কিছু বলতে পারবে আমাদের? সেই ছুরিটা যেটা দিয়ে কেটিকে খুন করা হয়েছে। এই কথাটা শুনে রায়ান বলে, আমাকে যেতে হবে, প্লিজ যেতে দাও আমাকে।
এই বলে সে যখন উঠে দাঁড়াতে যায় তখন সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে দ্রুত সেখান থেকে চলে যায়। রায়ানকে দেখে এ সময় মনে হচ্ছিল সে বিশেষ কিছু হয়তো একটা জানে, তার মনে হয়তো কিছু একটা চলছে বা সে কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিল। তো এর কিছুক্ষণ পর লুকের ছেলে অ্যাডাম তার কাছে আসে এবং বলে, আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই। এরপর তারা দুজন একটা ক্লাসরুমে গিয়ে ঢোকে। সেখানে গিয়ে অ্যাডাম বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই ড্যাড। তুমি কি জেমি আর কেটির সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখেছো? কথাগুলো বলার পর সে দেখায় কেটির পোস্টের নিচে অনেক আপত্তিকর কমেন্ট ছিল। কেউ লিখেছিল জেমি কোনো কাজের না, সে সারা জীবনই ভার্জিনই থাকবে। যারা এই কমেন্টে লাইক দিয়েছে তার মানে তারা একমত। এরপর সে আবার বলে তার বাবাকে, আমি তোমাকে আরও এমন অনেক কমেন্ট দেখাতে পারি। আমার মনে হয় এই বিষয়টা তোমাকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। আমি চাই না তুমি এই কেসে কোনো ভুল করো। এরপর লোক তার কাছে জানতে চায়, তোমাকেও কি এভাবে বোলিং করা হয় নাকি? অ্যাডাম উত্তর দেয়, না, আমাকে কেন করা হবে। এরপর লোক তার সহকারী মিশার কাছে ফিরে আসে এবং তাকে বলে জেমিকে বোলিং করা হতো। কেটি তাকে নির্বোধ বলে ডাকত। শিক্ষকরা এই কথা শুনে অনেকটা দুঃখ প্রকাশ করেন তাদের এবং বলেন, আপনাদের কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। এরপর লোক এবং মিশা স্কুল থেকে বেরিয়ে আসে। পথে চলতে চলতে ওরা আলাপ করতে থাকে। লোক একসময় বলে, এই কেসে একটা নতুন মোড় এসেছে। আমি মনে করি না এই ছেলেমেয়েরা এখানে শুধু পড়তে আসে, বরং তারা মজাও করতে আসে। এখানে প্রত্যেকের কাছে মোবাইল আছে, শিক্ষকরা দেরিতে আসে, আর তার সুযোগে এই ছেলেপেলেগুলো মোবাইলে নোংরা নোংরা কিছু জিনিস অবশ্যই দেখে। কি জানি এই ছেলেদের ভবিষ্যৎগুলো হয়তো উপরওয়ালারই হাতে। তো স্কুলের সার্বিক অবস্থা দেখে শেষ পর্যন্ত ওরা খুশিই হয়। তারা স্কুলে এসেছিল জানতে যে জেমি কেন কেটিকে হত্যা করেছিল, কিন্তু এখনো তারা কোনো ক্লু খুঁজে পায়নি। কিন্তু লোকের মাথায় একটা ব্যাপার ঘুরছিল রায়ানের বিষয়টা। তার মনে হচ্ছিল রায়ান নিশ্চয়ই কিছু জানে আর সে সেটা লুকিয়েও যাচ্ছে। এরপর সে আবার রায়ানের ক্লাসে যায় এবং মিস্টার মালিককে অনুরোধ করে, আমাকে রায়ানের সঙ্গে একটু কথা বলতে দিবেন প্লিজ। কিন্তু দেখা যায় তাকে দেখেই রায়ান জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। তবে লোকও এবার তার পেছনে ছুটতে থাকে এবং একসময় রায়ানকে ধরে ফেলে সে এবং তাকে জিজ্ঞাসা করে কেন কেটি জেমিকে নল্লা অকর্মণ্য বলে ডাকত। এ কথায় রায়ান পাল্টা উত্তর দেয়, আপনি এটা টমির কাছ থেকে কেন জানতে চাইছেন না? সেও তো জেমির বন্ধু ছিল। কিন্তু লোক বলে, হতে পারে সে বন্ধু, কিন্তু তোমার কি মত সেটা বলো। এখন বলো, জেমিকে কি তুমি ছুরিটা দিয়েছিলে? তার এই কথাটায় রায়ান এবার একটু ঘাবড়ে যায় এবং শেষ পর্যন্ত সে স্বীকার করে ছুরিটা সেই তাকে দিয়েছিল। আর ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে এবং রায়ানকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায় সম্পূর্ণ সত্যটা জানার জন্য। মিশা তাকে সেখানে তার অধিকারটা পড়ে শোনায়। সে বলে, তুমি চাইলে চুপ থাকতে পারো এবং তোমাকে একজন আইনজীবী দেয়া হবে। কিন্তু এসব কথার পাত্তা না দিয়ে লোক তাকে নির্দেশ দেয়, ওকে থানায় নিয়ে যাও, তার পরিবারকে খবর দাও এবং পাশাপাশি জেমির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করো। আমি একজনের সঙ্গে কথা বলতে চাই, পুলিশ স্টেশনেই দেখা হবে। এরপর লোক স্কুলের বাইরে তার গাড়িতে বসে তার ছেলে অ্যাডামের অপেক্ষা করতে থাকে। যখন অ্যাডাম বাইরে আসে, লোক তাকে খেতে যাওয়ার প্রস্তাব দেয় আর অ্যাডামও রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একসঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। এদিকে এডি মিলার ঘটনাস্থলে পৌঁছেছিল যেখানে কেটিকে খুন করা হয়েছিল। সে সেখানে এসেছিল মূলত কেটির উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। এদিকে পুলিশ স্টেশনে স্ট্যান্ডিং সিকার ট্রেনিং সেন্টার নামে একটা ট্রেনিং সেন্টার থেকে ব্রিটনি নামে একজন সাইকোলজিস্ট এসে পৌঁছান। তিনি এবার সরাসরি সিকিউরিটি রুমে যান এবং অফিসারকে জানান, আমি গতকালকের সিকিউরিটি ফুটেজগুলো দেখতে চাই। জানতে পেরেছি জেমি এবং তার বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল। যেহেতু ব্রিটনি একটা স্ট্যান্ডিং সিকার ট্রেনিং সেন্টার থেকে এসেছিল, তাই তাকে গুরুত্ব দেয়া পুলিশের পক্ষে খুবই যুক্তিযুক্ত ছিল। তাই এরপর অফিসার ব্রিটনিকে জেমি এবং রায়ানের ঝগড়ার ফুটেজটা দেখায় এবং তাকে বলে, জেমিকে এই মুহূর্তে হলে পাওয়া যাবে, তুমি তার কাছে গিয়ে সবকিছু জানতে পারবে। এরপর অফিসার ব্রিটনিকে জেমির কাছে নিয়ে যায়। ব্রিটনি জেমিকে হট চকলেট ও একটা স্যান্ডউইচ দেয় এবং প্রথমে সাধারণ কথাবার্তা বলার মাধ্যমেই তার সাথে আলাপ করতে শুরু করে। সে তাকে বলে, যেমন তোমার দাদা দাদি কেমন আছে, তোমার বাবা মা কেমন আছে, তারা বাড়িতে আসে কিনা, তোমার বাবা মায়ের সম্পর্ক কেমন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জেমি তার কথায় বিরক্ত হয়ে যায় এবং তাকে বলেই বসে, আপনি কি জন্য এসেছেন সেটা আমাকে বলুন, এসব ফালতু পেঁচাল শোনার কোনো ইচ্ছা আমার নেই। তারপর সে ব্রিটনির লেখা নোটটা দেখতে চায়, কিন্তু ব্রিটনি তাকে নোট দেখাতে অস্বীকার করে। সে বলে, আমি এই রিপোর্টটা লিখছি শুধুমাত্র বিচারককে দেওয়ার জন্য, তিনি তোমার বিষয়ে আমার এই জিজ্ঞাসাবাদের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এরপর ব্রিটনি জেমির সঙ্গে তার ঝগড়া নিয়ে আলোচনা শুরু করে। জেমি প্রথমে জানায়
ঝগড়াটা আগে থেকেই চলছিল। তার কথার জবাবে ব্রিটনি জানতে চায়, তুমি পুরুষত্ব সম্পর্কে কি ভাবো? জেমি উত্তর দেয়, আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি। এরপর ব্রিটনি ব্যাখ্যা করে, আমি জানি এটা একটা জটিল কোয়েশ্চেন তোমার জন্য, এজন্যই আমি তোমার সঙ্গে সহজভাবে কথা বলার চেষ্টা করছিলাম। এখন তুমি আমাকে বলো, তোমার বাবাকে তোমার কেমন মনে হয়? জেমি জানায়, আমার বাবা খুব পরিশ্রমী মানুষ, তিনি টাকা রোজগারের জন্য ঘন্টার পর ঘন্টা কাজ করেন। এরপর ব্রিটনি জানতে চায়, তোমার বাবা কি কখনো রেগে যান? জেমি বলে, হ্যাঁ, মাঝে মাঝে রেগে যান, কিন্তু তিনি কখনো আমাকে মারেন না, তাদের রাগ স্বাভাবিক। তার কথার উত্তরে ব্রিটনি আবার জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার বাবা কখনো তোমাকে নিয়ে লজ্জিত হননি? আর এই কথা শুনে এবার জেমি রেগে যায় এবং বলে, আমার বাবা কখনোই আমার জন্য লজ্জিত নন। এরপর ব্রিটনি তার কাছে জানতে চায়, আমি তোমার বাবার সঙ্গে ফোনে কথা বলেছি, তিনি তোমাকে নিয়ে ভীষণ চিন্তিত, এটা আমার কাজের একটা অংশ, কিন্তু আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। এরপর জেমি তার কাছে জানতে চায়, আপনি কি আমাকে এখান থেকে বের করে নিতে পারবেন? ব্রিটনি উত্তর দেয়, এটা আমার হাতে নেই। আর ব্রিটনির এ ধরনের কথায় জেমি এবার হতাশ হয়ে পড়ে এবং বলে, তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন, বারবার কেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি যদি দোষী হই তাহলে আমাকে জেলেই পাঠানোই ভালো, তাই না? এ কথার উত্তরে ব্রিটনি এবার ব্যাখ্যা করে, তোমার জন্য এখনো কোনো নির্দিষ্ট জায়গা পাওয়া যায়নি, তাই এখানে রাখা হয়েছে, এটা একটা নিরাপদ প্রশিক্ষণ কেন্দ্র। জেমি এবার ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বলে, এটা কোনো প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটা একটা নির্যাতন কেন্দ্র, এখানে প্রতিদিন মানুষের আর্তচিৎকার শোনা যায়, আমি তো মনে করি এটা একটা মানসিক আশ্রয় কেন্দ্র। এরপর সে আবার বলে, আমার বন্ধু রায়ান তো বাড়িতে আছে, অথচ আমার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, যা এখনো প্রমাণিত হয়নি। এই কথাগুলো বলতে বলতে জেমি আবার রেগে ওঠে। তবে ব্রিটনি এবার তাকে শান্ত করে বলে, দয়া করে তুমি বসো জেমি, নইলে আমি এখান থেকে চলে যাব, যেটা তোমার জন্য ভালো হবে না। কিন্তু তারপরেও জেমি রাগ থামে না, তাই এবার একজন গার্ড ভিতরে আসে। কিন্তু তাকে দেখে ব্রিটনি বলে, আপনি যেতে পারেন, এখানে সব ঠিকঠাক আছে। এ সময় জেমি বলে ওঠে, আমি এভাবে চিৎকার করার জন্য দুঃখিত মিস ব্রিটনি। কিন্তু ব্রিটনি এরপর কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় এবং একা কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর একজন সিকিউরিটি অফিসার এসে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? ব্রিটনি উত্তর দেয়, আমাকে এখনই সেই রেকর্ডিংটা দেখতে হবে। তার কথা শুনে অফিসার তাকে এবার সিকিউরিটি রুমে নিয়ে যায়। ব্রিটনি জেমির বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করতে চেয়েছিল। কিছুক্ষণ পর সে সরাসরি এবার জেমির কাছে ফিরে আসে এবং তাকে আবার বলে, দেখো, আমি কোনো পুলিশ অফিসার নই, আর না তোমার কনফেশন শুনতে এসেছি, আমি শুধু বুঝতে চাইছি তুমি কি ভাবছো। ব্রিটনির কথায় জেমি এবার বলে ওঠে, আপনি প্রশ্ন করুন, আমি সব উত্তর দেব। এ কথার পর ব্রিটনি জানতে চায়, তোমার বাবা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে থাকে? জেমি উত্তর দেয়, আপনি তো আমার বাবার পিছনেই লেগে আছেন, এসবের জন্য আমি দায়ী, আমার বাবা নন। তবে তার কথায় পাত্তা না দিয়ে ব্রিটনি তার কাছে জানতে চায়, তোমার কোনো বান্ধবী আছে? জেমি এবার বলে, না। মেয়েদের সম্পর্কে তোমার কি ধারণা? জেমি এবার উত্তর দেয়, ওদের ভালো লাগে, তবে আমি কোনো মেয়েবাজ নই। ব্রিটনি আবার জানতে চায়, যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো তুমি কি তাকে ডেটে নিয়ে যেতে? জেমি এবার উত্তর দেয়, হ্যাঁ, তাকে হরর মুভি দেখাতে নিয়ে যেতাম। তারপর ব্রিটনি আবার তাকে জানতে চায়, তুমি কি তাকে চুমু দিতে? জেমি এবার বলে, হ্যাঁ, কিন্তু সাথে সাথে এটাও বলে, এমন প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি আছে আপনার? ব্রিটনি উত্তর দেয়, হ্যাঁ আছে, কিন্তু পাল্টা সে আবার জানতে চায়, তুমি তার সাথে কি করতে? জেমি এবার একটু হেসে বলে, হয়তো তাকে টাচ করতাম বা চুমু খেতাম। ব্রিটনি এবার একটু সিরিয়াস অবস্থায় তার কাছে জানতে চায়, কোথায় টাচ করতে? জেমি বলে, যেখানে ইচ্ছা, সব জায়গায় হয়তো। ব্রিটনি এবার উত্তর দেয়, তুমি কি মনে করো একটা 13 বছর বয়সী ছেলের জন্য কোনো মেয়ের বুক পিঠ স্পর্শ করাটা স্বাভাবিক? জেমি এবার বলে, হ্যাঁ, আমি আগেও করেছি। দুটি মেয়ে আমার সামনে তাদের শার্ট তুলে দিয়েছিল, আমি তাদের স্পর্শ করেছিলাম। একজন আমার প্যান্টে হাত দিয়েছিল, আমি মজাও পেয়েছিলাম, তবে তেমন একটা কিছু নয়। জেমির কথা শুনে ব্রিটনি এবার হতবাক হয়ে যায়। সে শুধু এটাই ভাবে, একটা 13 বছরের ছেলে এত কিছু কিভাবে করে। ব্রিটনির আচরণে জেমি এবার বুঝতে পারে সে হয়তো বেশি বলে ফেলেছে, তাই অনেকটা পিছিয়ে গিয়ে বলে, আসলে এমন কিছু কিন্তু বলিনি আমি ব্রিটনি। কোনো মেয়ে আমার সামনে কাপড়ও খোলেনি, আমি কাউকে স্পর্শও করিনি, শুধু আমার 2 ক্লাসমেট একটু ফটো দেখে ফেলেছিল, আসলে পুরো ক্লাসই দেখেছিল সেটা। এই নুড ছবির কথা জানার পর ব্রিটনি এবার তাকে জিজ্ঞাসা করে, এই দুজনের মধ্যে কি কেটি একজন ছিল? তার ফটো দেখে কেমন লেগেছিল তোমার? জেমি বলে, ভালো লাগেনি, সে অনেকটা ফ্ল্যাট ছিল। তার ফটো স্কুলে সবাই পেয়েছিল, কারণ সে ফিটেসকে এটা পাঠিয়েছিল এবং ফিটেস তাকে প্রপোজ করত, কিন্তু পরে ফটো সবাইকে ফরওয়ার্ড করে দেয় কেটি তাকে আর বিশ্বাস করতো না। এরপর ব্রিটনি জেমির কাছে জানতে চায়, মেয়েরা কি তোমাকে দেখে আকর্ষিত হয়? জেমি উত্তর দেয়, না,
কারণ আমি কুৎসিত। এ কথায় ব্রিটনি বলে, ওহ, তাহলে তুমি কেমন বোধ করো আমি বুঝতে পারছি। কিন্তু তার এই কথায় জেমি রেগে ওঠে, বলে, আপনার বলা উচিত ছিল তুমি কুৎসিত নও, তুমি অনেক ভালো, তুমি সাধারণ মানুষের মতো কথা বলতে পারো, তুমি তো স্বাভাবিকই আছো। কিন্তু আপনি এটা কি বললেন? আপনি নিজেই জানেন না কুৎসিত হওয়া কেমন বিষয়। আপনি তো সুন্দরী, তাই না? সেজন্য কুৎসিত মানুষের অবস্থাটা কিভাবে বুঝবেন? জেমি আরও বলতে থাকে, আগের সাইকোলজিস্ট আপনার চেয়ে ভালো ছিল, সে বুঝতে পারতো আমি কি বলতে চাইছি। ব্রিটনি এবার তাকে বলে, জাজের দুজনের মতামত দরকার। এ কথায় জেমি আবার রেগে যায়। আপনি তাহলে কি আমাকে ফাঁসাতে চাইছেন? জোর করে আমাকে বারবার একই কথা বের করতে চাইছেন? তার এই উত্তেজিত হওয়া দেখে গার্ড এবার এগিয়ে এসে তাকে শান্ত হতে বলে। আর জেমি ধীরে ধীরে ব্রিটনির কাছে এসে বলে, এটা কি হঠকারিতা মিস? আপনি কি কোনো রানী যে আপনার সিপাহী আমাকে জোরে জোরে কথা বলতে বারণ করছে? এরপর সে হঠাৎই বলা নেই কওয়া নেই ব্রিটনিকে ভয় দেখায়, তারপর রাগে ঘুরতে থাকে। কিন্তু একটু পরে শান্ত হয় সে। আর তখন ব্রিটনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমি চলে যাই? জেমি বলে, এটা আপনার ইচ্ছা। কিন্তু তার এই কথার পরেও ব্রিটনি চলে না গিয়ে তার কাছে জানতে চায়, তুমি বলেছিলে স্কুলে সবাই তোমার 3 বন্ধুকে ড্যাম মনে করত, তোমাদেরকে বুলি করা হতো, খিড়কি থেকে থুতু দেওয়া হতো, গালি দেওয়া হতো, এমনকি মারা পর্যন্ত হতো, এগুলো কি সত্যি? জেমি বলে, হ্যাঁ, তারা আমাকে থুতু দিত, ধাক্কা দিত, আমি অনেকটা অপমানিত বোধ করতাম। এরপর ব্রিটনি তার কাছে জানতে চায়, তোমার ইনস্টাগ্রামে অনেক মডেলকে ফলো করা আমি দেখতে পেয়েছি, তুমি নিজের ফটো পোস্ট করেছো, ভেবেছিলি লোকে তোমাকে পছন্দ করবে, কোনো মেয়ে হয়তো আকর্ষিত হবে। কিন্তু জেমি বলে না। এরপর ব্রিটনি কেটির কমেন্ট দেখায় যেখানে সে জেমিকে বুলিং করেছিল, কিন্তু তার এই কমেন্টে অনেকে লাইকও করেছে। এই বিষয়গুলো দেখার পর জেমির মুখটা থমথমে হয়ে যায়, কিন্তু তারপরে সে উত্তর দেয়, হ্যাঁ, এগুলো আমিও দেখেছি, আমাকে কষ্ট দিয়েছে, ওরা আমাকে উপহাস করত। তার এই কথা শুনে ব্রিটনি জানতে চায়, কেটি কি শুধু তোমার সাথে এমন করতো নাকি অন্যদের সাথেও? জেমি এবার বলে, শুধু আমার সাথে, কারণ আমি কুৎসিত। আপনি তার মার্ডারের ভিডিওটা দেখেছেন, তাই হয়তো জিজ্ঞাসা করছেন। আচ্ছা, ভিডিওটা তো ফেকও হতে পারে, আমি তাকে মারিনি, সে হয়তো অনেকটা কামুক ছিল, তাকে হয়তো মারাই উচিত ছিল আমার, কিন্তু আমি মারিনি। আমি শুধু তার ফটো লিক হওয়ার পর ডেট চেয়েছিলাম তার কাছে, কারণ তখন সবাই তাকে বডি শেমিং করছিল, কেটিকে কেউ পাত্তা দিচ্ছিল না। আমি ভেবেছিলাম কেটি হয়তো আমার প্রতি তার দুর্বলতা দেখাবে, আমাকে পছন্দ করবে, সেজন্যই আমি তার প্রতি আগ্রহী হয়েছিলাম। আইডিয়াটা ভালো ছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে আমাকে পছন্দ করেনি। তার কথা শুনে ব্রিটনি বলে, তুমি কি তার দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছাকাছি যেতে চেয়েছিলে? আচ্ছা বন্ধুরা, অনেক বকবক করলাম, কিন্তু কিছু বিষয় আপনাদের বলা উচিত। এই অংশটুকুতে জেমির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং তার অতীতের ট্রমাগুলো ফুটে উঠেছে। আপনারা কি খেয়াল করেছেন? সে নিজেকে অসুন্দর মনে করে, সমাজের কাছে গ্রহণযোগ্য হতে চায়, কিন্তু সহিংসতা এবং যৌন আবেগের মধ্যে আটকে যায় জেমি। ব্রিটনি তার মন বোঝার চেষ্টা করছিল, কিন্তু জেমি বারবার সেটাতে প্রতিঘাত তৈরি করে একটা বাধা তৈরি করছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি হবে? জেমি কি সত্যি স্বীকার করবে তার দোষ, নাকি আরো গভীরে কোনো রহস্য রয়েছে এই কেসের? কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন। যা হোক, এরপর ব্রিটনি জেমিকে বলে, এটা আমাদের শেষ সেশন, আমার পরামর্শ হলো তোমাকে যদি কোনো মেন্টাল হেলথ সার্ভিস দেয়া হয় সেটা নেওয়ার চেষ্টা করো। এ কথায় জেমি এবার রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আবার দেখতে আসবে? আমাকে কি পাগল মনে হচ্ছে তোমার? ব্রিটনি বলে, দুঃখিত, আমাকে অন্য কোথাও যেতে হবে এখন। তোমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জাজকে তোমার কথা বলবো এবং তাকে তোমার বিষয়টা বুঝতে বলবো। এ সময় জেমি জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আর আসবে না? বলো, তুমি কি আমাকে একটু পছন্দ করো? তুমি কি আমার সম্পর্কে একটু ভাবো? তুমি আমার সম্পর্কে কি ভাবো বলবে আমাকে প্লিজ। তার এই কথা শুনে ব্রিটনি রেগে যায় এবং বলে, আমি তোমাকে যা বলেছি তা কাউকে বলবো না। এরপর গার্ড তাকে ধরে ফেলে যাতে সে ব্রিটনিকে আঘাত করতে না পারে, কিন্তু তারপরেও সে বাইরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার বাবাকে বলো আমি এখানে ঠিক আছি, আমার সঙ্গে এখানে মজা হচ্ছে। জেমি চলে যাওয়ার পর ব্রিটনি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ভাবে, কি প্রবলেমেটিক একটা ছেলে রে বাবা। তার কোনো আফসোস নেই যে সে একটা মেয়েকে মেরে ফেলেছে এবং আমাকেও বিভিন্ন কথার মার পেঁচে আটকাতে চাইছিল। বন্ধুরা, এতক্ষণ আমরা যে এক্সপ্লেইনটুকু দেখলাম, এই সিরিজের মোট 4টা পার্ট আছে। এই 4টা পার্টের 3টা পার্টের এক্সপ্লেইন আমরা এতক্ষণ শুনছি। এরপরের পার্টটাতেই আমি শেষ করতে চলেছি এই সিরিজের এক্সপ্লেইনটা। এই 4র্থ পার্টে আমরা জানবো জেমির পরিবারকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জেমির কারণে। তবে বন্ধুরা, 4র্থ পর্ব শুরু করার আগে আমি আপনাদের বলছি, এই পর্বে জেমির পরিবারের মানসিক অবস্থা দেখানো হয়েছে, কিভাবে জেমির একটা ভুলের কারণে তাদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
জেমিকে জেলে ধরে নিয়ে যাওয়ার পর বেশ কয়েকটা দিন পার হয়ে গিয়েছিল। এই ছোট্ট পরিবারটির অবস্থা এখন একেবারে যাচ্ছে তাই। এখন আপনি যাকে দেখছেন নিশ্চয়ই তাকে চিনতে পেরেছেন। এই লোকটা হচ্ছে জেমির বাবা এডি মিলার। আজ তার জন্মদিন, কিন্তু ছেলে জেলে যাওয়ায় সে ভীষণ দুঃখিত, তাই জন্মদিনের প্রতি তার কোনো আগ্রহই নেই। সেদিন বাড়িতে ঢুকতেই তার স্ত্রী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তাকে বলে, আজ আমি তোমার জন্য বিশেষ কিছু খাবার রান্না করব। এরপর এডি টেবিলে রাখা কিছু চিঠি খুলতে শুরু করে, যেগুলো মূলত এসেছিল তাকে শুভেচ্ছা জানানোর জন্য। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে জন্মদিন। তার বাবাও তাকে একটা চিঠি লিখেছে, সাথে 5 পাউন্ডও পাঠিয়েছে। এত সব কষ্টের মধ্যেও এডির এই বিষয়টা দেখে বেশ ভালো লাগে। তবে এই গ্রিটিংস কার্ডগুলোর মধ্যে একটা ছিল জেমির। জেলের মধ্যে থাকা অবস্থাতেও পাঠাতে ভোলেনি। সেখানে সে তার বাবার একটা ছবি এঁকেছিল, যেটা দেখে এডি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। তো এডি যখন ছেলের চিঠিখানা ধরে তার চোখের সামনে মেলেছে, তখন তার মেয়ে এসে বলে, ড্যাড তুমি আমাদের ভ্যানটা দেখেছো? কেউ এর উপরে এনওএস লিখে গিয়েছে। মেয়ের কথায় বাইরে গিয়ে এডি এটা দেখে প্রচন্ড রেগে আগুন হয়ে যায়। তা সত্ত্বেও সে সেটা হাত দিয়ে মোছার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পেইন্টটা শুকিয়ে গিয়েছে। তারপর সে তার প্রতিবেশী অ্যালেনাকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখেছো এটা কি করেছে? অ্যালেনা বলে, না, তবে তুমি পুলিশকে ফোন করতে পারো, ওনারা বলেছিলেন না কোনো সমস্যা হলে জানাতে। তারপর সে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো ভুল নেই, সব ঠিক হয়ে যাবে। অন্য প্রতিবেশীদেরও সে জিজ্ঞাসা করে তার গাড়ির এই অবস্থা কে করলো, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। এরপর ভেতরে গিয়ে এডি দেখতে পায় তার স্ত্রী পুলিশে অভিযোগ লিখাচ্ছে, কিন্তু পুলিশ তাকে বলছে গাড়ির ফটো তুলে তাদের কাছে পাঠাতে। তো স্ত্রী মেয়েকে এই কাজটা দিয়ে এডিকে সামলাতে যায়। সে এডিকে বলে, আজ তোমার জন্মদিন, আর এটা কেউ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এডি উত্তর দেয়, শান্ত হও, তাদের তো জানা নেই আজ আমার জন্মদিন। কিন্তু তার স্ত্রী তাকে বলে, তুমি আমার উপরে রাগ করছো কেন? এডি এবার একটু উত্তেজিত হয়ে যায়। সে বলতে থাকে, আমি কিছু বলছি না, যা হওয়ার হয়েছে, তুমি গিয়ে মেয়ের দেখাশোনা করো, কিচ্ছু ভাল লাগছে না। এডির কথা শুনে তার স্ত্রী কাঁদতে কাঁদতে এক পাশে বসে পড়ে এবং তার মধ্যে আবার জেমির ভাবনা চলে আসে। এরপর সে তার স্বামীকে বলে, আচ্ছা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আমার মা বলেছে সে তোমাকে একটা কাজ জোগাড় করে দেবে। এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছিল জেমির ঘটনায় এডি তার কাজটাও হারিয়েছিল। কিন্তু স্ত্রীর কথায় রেগে গিয়ে সে এবার উত্তর দেয়, এ সময় আবার কাজের কথা বলছো কেন? আমি নিজে একটা কাজ খুঁজে নিতে পারবো, আমি এই জায়গা ছেড়ে যাচ্ছি না, যদি পরিস্থিতি আরো খারাপ হয়। তারপরে সে একটা বালতি নিয়ে পানি দিয়ে পেইন্ট বা পরিষ্কার করতে শুরু করে। এডি গাড়িতে লেখা শব্দগুলো মোছার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই এগুলো মুছছিল না, তাই সে এবার আরো ভীষণ রেগে যায়। এ সময় সে আর একটা ব্যাপার খেয়াল করে, সে দেখতে পায় তার এক প্রতিবেশী তার এই কাজ দেখে মজা নিচ্ছে। তাই সে তাকে রেগে গিয়ে বলে, আমি কি তোমার জন্য চেয়ার নিয়ে আসবো? তুমি আরাম করে বসে দেখো আমি কি করছি, সেটাই ভালো হবে না? তো তারা যখন কথা বলছে ঠিক তখনই সেখান দিয়ে দুটো ছেলে সাইকেলে যেতে থাকে এবং এক সময় তারা বলে বসে, কেমন লাগলো নোস? এডি বুঝতে পারে যে এই কাজটা এই দুটো ছেলেরই করেছে, কিন্তু সে তাদেরকে কিছু বলার আগেই তারা পালিয়ে যায় এবং দূরে গিয়েও সেই নোস নোস বলে চিৎকার করতে থাকে। ছেলে দুটোকে ধরতে না পারার আক্ষেপ নিয়ে ভেতরে গিয়ে সে তার স্ত্রীকে বলে, পেইন্ট উঠছে না, আমাদের এখনই একটা ওয়ার্কশপে যেতে হবে। কিন্তু গাড়ির এই অবস্থা, আমি এখন এটাকে নিয়ে কিভাবে যাব? লোকেরা তো আমাকে উপহাস করবে। তারপর সে তার স্ত্রী এবং মেয়েকে বলে, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কে কি বলছে সেটাও আমাদের দেখে দরকার নেই, চলো আমরা তিনজনে মিলেই ওয়ার্কশপে যাই। এডি তার স্ত্রী সন্তানকে নিয়ে এরপর বেরিয়ে পড়ে এবং ড্রাইভ করতে করতে সে তার মেয়েকে বলে, বেটা কোনো ভালো একটা গান লাগাও তো। তারপর সে তার পরিবারকে আবার বলে, গাড়ির দোকান থেকে ফেরার পরে আমরা একটা সিনেমা দেখতে যাব, মনটন একেবারে ভাল লাগছে না, মনের একটু চেঞ্জ দরকার। এরপরে তারা রাস্তায় পুরনো দিনের কথা মনে করার চেষ্টা করে, আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই তারা একটা গাড়ির দোকানে এসে পৌঁছায়। দোকানে ঢুকে সেলসম্যানকে এডি জিজ্ঞাসা করে, কেউ কি আমার গাড়িটাকে পরিষ্কার করে দিতে পারবে? সেলসম্যান বলে, আমার এক সহকর্মী আছে যার নাম বিল্লু, ছেলেটা কিছুটা নেশা টেশা করে, সেই একমাত্র এটা করতে পারবে। ভাগ্য ভালো হলে তোমার পেইন্ট উঠে যাবে, নাইলে পুরো গাড়িটাই আবার পেইন্ট করতে হবে। কথাগুলো শোনার পর এডি বলে, আমি এত খরচ বহন করতে পারবো না বাপু, শুধু বলো নীল পেইন্ট কোথায় পাবো, আমি শুধু আমার গাড়ি থেকে দাগটা সরিয়ে নিতে চাই। ঠিক এই সময় বিল্লু সেখানে এসে পৌঁছায় এবং এডিকে বলে, স্যার আমি আপনাকে চিনি, আপনি সেই। এই কথাটুকু বলার পরে এডি তাকে থামিয়ে দেয় এবং বাড়তি কথা না বলে পেইন্ট কিনে সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে এসে
এডি তার স্ত্রীকে বলে, আমি বাড়ির জন্য একটা গাছ কিনেছি। এরপর সে গাড়ির কাছে গিয়ে সেই ছেলেদের দেখতে পায় যারা তার গাড়িটাকে নষ্ট করে দিয়েছিল। সে তখন তাদের দিকে দৌড়ে যাচ্ছে তাদেরকে ধরার জন্য। তখন একটা ছেলে বলে, স্যার আমি শুধু মজা করছিলাম। তার কথায় এডি এবার রেগে যায়, বলে, জীবনে কি সবকিছু মজা নেওয়ার জিনিস? তোমার একটা মজায় আমার পুরো পরিবারের মোড়টাই নষ্ট হয়ে গিয়েছে, আর তুমি এটাকে মজা বলছো? চলে যাও এখান থেকে। এডির কথা শুনে ছেলেটি হাঁটতে শুরু করে, আর এডি রেগে এবার তার সাইকেলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার গাড়ির কাছে গিয়ে বালতির পেট পুরো গাড়ির উপর ঢেলে দেয় এবং বালতি দূরে ছুঁড়ে ফেলে দেয়। এ সময় এক সিকিউরিটি গার্ড এসে বলে, এই নোংরাটা পরিষ্কার করবে কে? এডি বলে, আমি করব, না হয় টাকা দিয়ে দেব। বক বক করলে তোমার মুখ থেতলে দেবো, কিন্তু চুপ করো, ভেতরে যাও। তার এই আচরণ দেখে এডির স্ত্রী এবং মেয়েও ভয় পেয়ে যায়, তাই ফেরার পথে কেউ কোনো কথা বলে না। এর মধ্যে হঠাৎ এক সময় তাদের ফোন বেজে ওঠে। স্ট্যান্ডিং সি আর ট্রেনিং সেন্টার থেকে কলটা এসেছে। এক অপারেটর বলছে, এই কল রেকর্ড করা হচ্ছে, আপনার ছেলে জেমির কথা শুনতে পাবেন আপনারা এখন। এর কিছুক্ষণ পরে জেমি লাইনে আসে। জেমি বলে, ড্যাড তুমি কেমন আছো? কিন্তু এডি উত্তর দেয়, তোমার কল পেয়ে ভালো লাগছে বেটা, তুমি ভালো আছো তো? তুমি যে কার্ডটা পাঠিয়েছিলে সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, সব ঠিকঠাক আছে তো? বাবার এই কথায় জেমি কোনো উত্তর দেয় না, উপরন্তু সে আর একটা কথা বলে, সব ঠিকঠাক আছে, এখানে কয়েকজন বাদে সবার ব্যবহার ভালো, আমি আমার অপরাধ স্বীকার করতে চাই। ছেলের এই কথা শুনে এডি এবং তার স্ত্রী একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর জেমি বলে, আমি দুঃখিত ড্যাড, আমি আমার অপরাধ স্বীকার করছি। তার কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলতে থাকে, বেটা ওখানে খাবার ঠিকমতো পাওয়া যাচ্ছে তো? জেমি বলে, আমি ভাবিনি তুমিও বাবার সাথে আছো, আমার বোন কেমন আছে? এরপর সে বলে, আমি ফোন রাখছি মা, পিছনে লাইন লেগে গিয়েছে। তারপর সে এডির উদ্দেশ্যে বলে, আমি আবারও দুঃখিত ড্যাড, জন্মদিনের জন্য তোমাকে শুভেচ্ছা রইল। এরপর ফোনটা কেটে যায়। জেমির কথা শেষ হওয়ার পর গাড়িতে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ফিরে আসার পর জেমির মা ফুপিয়ে কাঁদতে থাকে। সে এরপর এডিকে বলে, আজ থাক, আমরা অন্য কোনো একদিন যাব সিনেমা দেখতে। এরপর তারা তাদের ছেলের কথা বলতে শুরু করে। কথার এক পর্যায়ে সে তার স্বামীকে জিজ্ঞাসা করে, সেদিন তুমি তার সাথে ছিলে, তুমি কি সেই ভিডিওটা দেখেছিলে যেখানে সে মেয়েটিকে মারছিল? এডি এবার চিৎকার করে বলে, দেখো আমি ভিতরে গিয়েছিলাম, তুমি কেন গেলে না? এই কথাগুলো ভুলে যাও। তার কথা শুনে তার স্ত্রী বলে, আমি ভিডিওর কথা বলছিলাম, আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমাদের ছেলের অপরাধ স্বীকার করাই হয়তো ভালো সবার জন্য, তুমিও সেটা জানো। তার কথার পর এডি আবার বলে, সেদিন আমি কাউকে বিশ্বাস করিনি, কিন্তু আমি ভিডিও দেখে যা বোঝার বুঝে গিয়েছিলাম, আমার মাথা ঘুরে গিয়েছিল। যদিও জেমি বলছিল, বাবা আমি এটা করিনি, আমি সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে না আমি তারপর থেকে প্রতিটা দিন আমি কিভাবে পার করেছি। এরপর এডি এবং তার স্ত্রীর মধ্যে বেশ কিছুটা বাক বিতণ্ডা হয়। তার এক পর্যায়ে এডি তার স্ত্রীকে বলে, সে স্কুল থেকে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে কম্পিউটার চালাতো। রাত 1টার পরেও আমি তার ঘরে লাইট জ্বলে থাকতে দেখেছি। আমি শুধু ভাবতাম সে কিছু একটা করছে, সে নিরাপদ, কিন্তু সে কি করছিল তা কখনো ভাবিনি আমরা। তাদের এ ধরনের কথার মধ্যেই তার মেয়ে লিসা এসে বলে, পাপা আমি সেই ছেলেদেরকে চিনি যারা আমাদের গাড়িটা নষ্ট করেছিল, তারা খুবই খারাপ। এডি মেয়েটাকে পাত্তা দেয় না, কারণ সেও আগে জেনেছে তার গাড়িটাকে কে নষ্ট করেছে। মেয়ের কথার পরেও সে রুমের মধ্যে একা দাঁড়িয়ে থাকে আর লিসার দিকে তাকিয়ে এডি মনে মনে এটাই ভাবতে থাকে, আমাদের মেয়েটিকেও তো আমরা একইভাবে বড় করছি, কিন্তু সে তো বিগড়ায়নি। এরপর সে জেমির রুমে যায়। ছোট্ট হাতে সাজানো জিনিসগুলো দেখে তার চোখে পানি চলে আসে। তার ছেলের ছোট্ট হাতগুলো এগুলোকে আর কখনো স্পর্শ করবে না। এরপর এডি ফুপিয়ে কেঁদে ওঠে, কিন্তু তারপরও কোথাও না কোথাও যেন সে একটু স্বস্তি পায়। সে ভাবে, তার ছেলেটা এত বড় একটা অপরাধ করার পরেও অন্তত বেঁচে তো আছে, কিন্তু যে মেয়েটিকে সে মেরেছে তার পরিবারের কি দশা। বন্ধুরা, এসব স্মৃতিচারণের মধ্য দিয়েই এবং একটা অসমাপ্ত এন্ডিং এর মধ্যেই শেষ হয় এই অ্যাডোলেসেন্সের গল্প। আমি অনেক বকবক করেছি পুরো এক্সপ্লেইন জুড়ে, কঠিন একটা মেসেজ আশা করি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। বাচ্চাদের স্বভাব প্রথমেই বাবা মায়ের চোখে পড়ে, আমরা এটা জানি। যদি সে রাগী বা জেদি হয় তবে আগে থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার, নইলে পরে হয়তো এডির মতো আমাদের আফসোস করতে হবে। তো আপনাদের এই ছোট্ট সিরিজটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি। যদি আপনারও ছোট্ট বাচ্চা থাকে তবে নিশ্চয়ই এই গল্পে আবেগতাড়িত হয়েছেন আমি শিওর, এবং আপনি কি করবেন এবং আপনার কি করা উচিত বাচ্চার ভবিষ্যৎটাকে গড়ার জন্য সেটাও আশা করি বুঝতে পেরেছেন।
তো যদি সত্যি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে, আর এই ভিডিওটি সেসব বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের জেমির মতো ছোট্ট বাচ্চা রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।